নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব আমার গল্প বলা কাজ অরিজিনালসের চতুর্থ নিবেদন, মন্দার। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে আমার গল্প বলা কাজ অরিজিনালসের চতুর্থ নিবেদন, মন্দার। ফাল্গুনের বিকেল। বছরের এই সময়টা অনির্বাণবাবুর দারুণ প্রিয়। প্যাচপ্যাচে গরমের দাপট শুরু হতে এখনো বেশ কিছুদিন দেরি। যদিও আধুনিক কলকাতা এই প্রচলিত ঋতু পরিবর্তনের ধারা মেনে চলতে চায় না, তবুও বিকালের এই মৃদু হাওয়াটাকে উপেক্ষাও করা যায় না। শান্ত বিকেলের বুক চিরে ছুটে চলেছে অনির্বাণবাবুর গাড়ি। দুপাশের ছোট বড় গাছগুলোকে আবারও দেখা হবার আশ্বাস দিয়ে এগিয়ে চলেছে তার মারুতিটা। উত্তর কলকাতা নিবাসী অনির্বাণ সরকার কর্মসূত্রে থাকতেন নদিয়া জেলার এক অখ্যাত গ্রাম বিধিপুরে। ৩০ বছর বয়সে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ছেড়ে নির্জনতাকে সঙ্গী করতে তিনি চলে যান বিধিপুরে। সেই সময় তার কাছে একাধিক চাকরির সুযোগ এসেছিল। সেইগুলোর মধ্যে একটাকে বেছে নিলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো, কিন্তু কর্পোরেট জগতের জটিলতা তার একেবারে পোষাতো না। সপ্তাহে ৬ দিনের ৯টা-৬টা ডিউটি, পুজোতে ছুটি না পাওয়া ও সর্বোপরি কর্তৃপক্ষের তাবেদারি, এসব কোনোটাই তার ধাতে ছিল না। তার বাবা মার একাধিক আপত্তি সত্ত্বেও এই গ্রাম্য জীবনটাকেই বেছে নিয়েছিলেন তিনি। এখন তার গন্তব্য সেই বিধিপুর গ্রাম। অনির্বাণবাবু বিধিপুর লাইব্রেরিতে লাইব্রেরিয়ানের চাকরি করতেন। চোখ ধাঁধানো কিছু মাইনে না পেলেও যা পেতেন তাতে তার দিব্যি চলে যেত। লাইব্রেরি কর্তৃপক্ষের তরফ থেকে তিনি থাকা ও খাওয়া বাবদ কিছু টাকা পেতেন, তাই অধিকাংশটাই মানি অর্ডার করে বাড়িতে পাঠিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব হতো। যদিও কালের নিয়মে সেই ধারাবাহিক নিয়মের ব্যতিক্রম ঘটেছিল। অনির্বাণবাবুর গাড়িটা ইতিমধ্যে কাঁচা রাস্তার মধ্যে ঢুকে পড়েছে। গাড়ি চালক শিবু তাকে জানায় যে গাড়ি নিয়ে খুব বেশি ভেতরে প্রবেশ করা তার পক্ষে আর সম্ভব হবে না। এবড়ো খেবড়ো মাটির রাস্তার ওপর দিয়ে গাড়ি নিয়ে গেলে গাড়ির বিস্তর ক্ষতি হবে, আর সেই ক্ষতিপূরণের জন্য তার শেঠ তার গলায় কাঁটা চামচ ঢুকিয়ে টাকা আদায় করবেন। তাই আর তিনি কথা না বাড়িয়ে পথে জলখাবারের খরচ বাবদ কিছু টাকা শিবুর হাতে গুঁজে দিয়ে তাকে বিদায় দিলেন। শিবু গাড়িটাকে দাঁড় করিয়েছিল বুড়ো বাবার লাল বেদিটা ঘেঁষে। সেখান থেকে বিধিপুর লাইব্রেরির দূরত্ব ওই ২০ থেকে ২৫ মিনিট। বুড়ো বাবার বেদির কাছে দাঁড়িয়েছিল একটা ভ্যান আর একটা গরুর গাড়ি, কিন্তু অনির্বাণবাবু দুটোর মধ্যে একটাকেও না বেছে নিজের পা দুটির ওপরেই ভরসা রাখলেন। প্রায় ১৮ বছর পর গ্রামে এসে বিধিপুরের মাটির প্রতিটা কণার সাথে আবারও পরিচয় সারতে চান তিনি। ছোট্ট ব্যাগটাকে পিঠে তুলে নিয়ে চলতে শুরু করলেন অনির্বাণবাবু। বিকেল প্রায় নিভে আসছে। ছেলে ছোকরার একটা দল তাদের খেলা শেষ করে বাড়ির পথে ফিরছে। সন্ধে নামার আগেই তাদের বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে, তা না হলে তাদের মায়েরা আর পিঠ আস্ত রাখবে না। শহরের বাচ্চাদের মতো এরা মার খেলে ডিপ্রেশনে চলে যায় না, তাই তাদের অভিভাবকেরা এ বিষয়ে পূর্ণ স্বাধীনতা পেয়ে থাকেন। পথ চলতে চলতে হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল হারু ঘোষের ছোট ছেলে পঞ্চুর সাথে। পঞ্চু সাইকেল নিয়ে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল। দূর থেকে অনির্বাণবাবুকে দেখে কান পর্যন্ত হেসে তার দিকে এগিয়ে এলো। ঝপ করে একটা প্রণাম ঠুকে পঞ্চু বলল, আরে ওই কাকা, কত বছর পর আপনাকে দেখলাম। ভালো আছেন তো? অনির্বাণবাবু পঞ্চুর থুতনিতে হাত দিয়ে নিজের আঙুলে স্নেহসূচক একটা চুম্বন করে বললেন, আহা হা 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 হা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আমি তো দিব্যি আছি রে। তা তুই কেমন আছিস বল? হারুর শরীর এখন কেমন রে?
এই, মা ভালো আছেন তো? আগে বাবা এখন বেশ সুস্থ, আর মাও বেশ ভালোই আছে। তা বেশ, তা বেশ। তা কফখানা তো খাসা বাগিয়েছিস রে বাপ, হুম? পঞ্চু কিছুটা লজ্জা পেয়ে বলল, আগে বই কাকা, আপনি এত বছর পরেও আমাকে একবার মাত্র দেখেই চিনে ফেললেন? আর বাবার ব্যামোর কথাটা আপনার এখনো মনে আছে? তাহলে তোদের বই কাকাকে কি এতটাই বুড়ো ভেবেছিস নাকি, হ্যাঁ? তোদের কি কখনো ভোলা যায় রে? কতগুলো মূল্যবান মুহূর্ত কাটিয়েছি বলতো তোদের সবার সাথে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, ভালো কথা। হ্যাঁ রে, নতুন লাইব্রেরিয়ান কে এসেছে রে? এই গ্রামেরই কেউ নাকি? আরে না না, সে লাইব্রেরি পার্ট তো আপনি চলে যাবার মাস তিনেক পরই শুকে বুকে গেছে। কর্তৃপক্ষ লাইব্রেরি থেকে বেছে বেছে কয়েকটা বই নিয়ে ওই মদনপুর লাইব্রেরি সেখানে নিয়ে চলে গেছে। এখানেও বেশ কতগুলো বই আছে। লাইব্রেরিতে তারা তালা দিয়ে ওই বটতলার যদু মল্লিকের দোকানে চাবিখানা রেখে দিয়ে চলে যায়। মাঝে মধ্যে দু তিনজন বাবু গোছের লোক এসে কী সব হিসাবপত্তর করে, তারপর আবার তালা চাবি বন্ধ করে চাবি রেখে চলে যায়। এ হে, আপনি যদি গত শুক্রবারে আসতেন তবে তেনাদের সাথে আপনার দেখা হয়ে যেত। এ মাসে আর তানারা এ মুখো হবেন বলে মনে হয় না। যা, লাইব্রেরিটা শেষমেশ উঠে গেল। কত স্মৃতি জড়িয়ে ছিল লাইব্রেরিটার প্রতিটা আনাচে কানাচে। থাক, কি বার করা যাবে। হ্যাঁ রে পঞ্চু, এই যদুর থেকে লাইব্রেরি ঘরের চাবিটা চাইলে পাওয়া যাবে রে? যদি চাবিটা পাওয়া যায় তবে 2-3 দিনের জন্য ওখানেই তাঁবু ফেলতাম আর কি। আগে কাকা, যদু মল্লিক তো প্রায় 10 বছর আগেই পটল তুলেছে। ওর ছেলে ভোলা এখন দোকানটা চালায়। চাবি ওর কাছেই থাকে। তা আপনি যদি বলেন আমি ভোলার কাছ থেকে চাবি চেয়ে আনতে পারি। ভোলা আমার খুব ভালো বন্ধু, ও আমাকে ফেরাবে না। অনির্বাণবাবু গুটিসুটি পায়ে বিধিপুর লাইব্রেরির পথে রওনা দিলেন। পঞ্চু সাইকেল ঘুরিয়ে ইতিমধ্যে চলে গেছে চাবি আনতে। মিনিট 10 হাঁটার পর তিনি এসে পৌঁছলেন তার অত্যন্ত পরিচিত এক পথে। সামনের বাঁকটা পার করেই তিনি দেখতে পেলেন তার পরিচিত সেই লাইব্রেরিটিকে। লাইব্রেরি না বলে ওটাকে দোতলা বাড়ি বলাই ভালো। বিধিপুরের এককালীন জমিদার শ্রী পারিজাত সিংহ মহাশয় তার অন্যতম একটা দোতলা বাড়িকে লাইব্রেরিতে পরিণত করার অনুমতি দেন। গ্রামের ছেলেমেয়েরা যাতে নিজেদের গ্রামে থেকেই ভালোভাবে লেখাপড়া শিখতে পারে, তার জন্যই তার এই শুভ উদ্যোগ। জমিদার বাবু তার ব্যক্তিগত 4-5 জন কর্মচারী ও গ্রামের কয়েকজন শিক্ষিত মানুষদের নিয়ে একটি কমিটি গঠন করেন। লাইব্রেরিয়ানের থাকা খাওয়া মাইনের যাবতীয় খরচপাতি জমিদার বাবুই বহন করতেন। কিন্তু হায়, আজ সেই রাজাও নেই, রাজত্বও নেই। অনির্বাণবাবু কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বাড়িটার দিকে। একে একে কত কথা ভেসে আসতে লাগলো তার অবচেতনে। বলিরেখা ভরা গাল বেয়ে ঝরে পড়তে লাগলো নোনতা জলের ধারা। তারপর তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন লাইব্রেরির পেছনের দিকটাতে। বাড়ির পেছনের দিকটা বেশ অপরিষ্কার, চারিদিকে আগাছার জঙ্গল হয়ে আছে। দেখে স্পষ্টই ধারণা করা যায় যে বাড়ির এই দিকটাতে কোনো মানুষের খুব একটা পদধূলি পড়ে না। বাড়ির এই দিকে একেবারে দেওয়াল ঘেঁষে বেড়ে উঠেছে একটা মাদার গাছ। বিধিপুর ও তার আশেপাশের বেশ কয়েকটি গ্রামে এই বুনো গাছ অনেকগুলো করে দেখা যায়, কিন্তু এই গাছটা বাকি গাছগুলোর তুলনায় কিছুটা অন্যরকম। বসন্তের এই সময় মাদার গাছে ফুল ধরে, তখন এই বুনো গাছটার শোভা আরো বহু গুণে বেড়ে যায়। একটা জ্বলন্ত লাল ফুলের দিকে তাকিয়ে অনির্বাণবাবু মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। মনে হয় তিনি গাছটাকে কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। তার বৃদ্ধ কণ্ঠ রোধ করে দাঁড়িয়ে আছে কোনো এক অজানা অপ্রাকৃত শক্তি। তখনই হঠাৎ তার পিঠে একটা হাতের ছোঁয়া এসে পড়ল, আর তখনই তিনি পিছনে ফিরে দেখলেন পঞ্চু। পঞ্চু চাবি হাতে তার মুখের দিকে তাকিয়ে হাসছে।
কেন জানি না, অনির্বাণবাবুর কেমন যেন রাগ হচ্ছিল পঞ্চুর ওপর। মনে হচ্ছিল বুঝি কেউ তার মুখের সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়েছে। ইচ্ছা করছিল তার গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিতে, কিন্তু পর মুহূর্তে তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ও তুই পেছন থেকে অমন করে ডাকলি তো, তাই মানে একটু ঘাবড়ে গিয়েছিলাম। ঘড়িতে রাত প্রায় 9টা। পঞ্চুর মা অনির্বাণবাবুর জন্য সোনা মুগ ডালের খিচুড়ি আর ঘন্ট পাঠিয়ে দিয়েছিলেন। রাতে তা দিয়েই ভুরিভোজ সারা হয়েছে। বাড়িটার একতলা ও দোতলা মিলিয়ে মোট 6টি ঘর। নিচে 3টি, দোতলায় 3টি। 3 তলায় ছাদ আর চিলেকোঠা। একতলার একটি ঘরে অনির্বাণবাবু থাকতেন। বহু বছর ব্যবহার না হওয়ার জন্য ঘরটি প্রচণ্ড অপরিষ্কার হয়েছিল, কিন্তু পঞ্চু একা হাতে সমস্ত ঘর ধুয়ে মুছে একেবারে সাফ করে দিয়েছে। ছেলেটা সত্যিই কাজের। ইস, আজ বিকালে যে কি হলো আমার! আর একটু হলেই ভোলা ভালা ছেলেটাকে সজোরে একটা চড় কষিয়ে দিচ্ছিলাম। উফ। রাতের খাওয়া শেষ করে অনির্বাণবাবু তার ব্যাগ থেকে একটা লাল রঙের মোটা ডায়েরি আর কলম নিয়ে তোশকের গদিতে বসলেন। প্রিয়তমা মন্দার, আবারও ফিরে আসা দীর্ঘ 18 বছর পর। বলতে পারো তোমারই টানে ফেরা। এই দীর্ঘ সময় যে আমার কাছে কতটা যন্ত্রণার ছিল তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমিও হয়তো বুঝবে না। জমিদারের মেয়ে আর সামান্য একজন লাইব্রেরিয়ান, তোমার শ্রদ্ধেয় পিতা আর ওই সামাজিক অবস্থানটাই আমাদের দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল চিরদিন। কলকাতায় পৌঁছেই আমি খবর পেয়েছিলাম যে বিধিপুরের জমিদার শ্রী পারিজাত সিংহ মহাশয়ের একমাত্র কন্যা মন্দার মালিকার সাথে বিয়ে ঠিক হয়েছে বিষ্ণুনগরের রায় পরিবারের বড় ছেলের। বিশ্বাস করো মন্দার, বিশ্বাস করো, তখন একেবারে দমে গিয়েছিলাম। কিন্তু পরে যখন শুনলাম তুমি সেই বাড়ি নিজের স্বামীকে ছেড়ে তুমি আবার বিধিপুরে ফিরে এসেছো, তখন বুঝলাম যে এ তো আমার মন্দার। এখন এখন আমি 60-এর চৌকাঠে। আজও আমি অকৃতদার, শুধু তোমার জন্য মন্দার। তবে আর নয়, আমার যা হয় হোক। এমনিতেই আর কতদিন বাঁচবো? ওই 10 থেকে 12 বছর। হয় তোমার অভিভাবকদের কাছ থেকে তোমাকে বর স্বরূপ চেয়ে নিয়ে আসবো, কিংবা তাদের গুলিতে ঝাঁঝরা হয়ে বিধিপুরের কোনো এক অজানা কোনায় পচে মরবো। আর মাত্র কয়েকটা প্রহর, তারপর আমাদের আবার দেখা হবে। অপেক্ষায় থাকলাম, তুমিও অপেক্ষায় থেকো। ইতি, তোমার বই পোকা। ডায়েরিটা বন্ধ করে দিলেন অনির্বাণবাবু। তার চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনতা ধারা। এই হলো তার বিধিপুরে আসার উদ্দেশ্য। চাকরি সূত্রে বিধিপুরে আসার সপ্তাহখানেক পর কোনো এক বুধবার অনির্বাণবাবু ও মন্দার মালিকার চারচক্ষু এক হয়। মন্দার কিন্তু লাইব্রেরিতে কোনো বইয়ের সন্ধানে আসতো না। আসতো বাড়ির পেছনে অযত্নে বেড়ে ওঠা সেই মাদার গাছটার টানে। এদেশে অমন গাছ ঢের আছে, কিন্তু ওই গাছটার প্রতি এত যে কিসের ওর টান, তাও নির্বাণবাবু বুঝতেন না। সার্থক তোমার নাম হে নারী। তারপর থেকে প্রায় রোজই মন্দার ওই গাছটার কাছে এসে দাঁড়িয়ে থাকতো, আর নিচে পড়ে থাকা 2-1টা ফুল কুড়িয়ে নিয়ে ফিরে যেত। তখন তার বয়স আন্দাজ 15-16। এক কথায় সুন্দরী বলতে যা বোঝায় তা মন্দারকে দেখে বলা না গেলেও তার মুখমণ্ডলের মধ্যে একটা অদ্ভুত রহস্যের ছোঁয়া ছিল। সেই অজানা রহস্যই এই ঊনযৌবনা নারীটিকে আরো বেশি মায়াবিনী করে তুলত। প্রাথমিক পর্যায়ে অনির্বাণবাবু ভাবতেন যে মন্দার বুঝি তাঁরই আকর্ষণে লাইব্রেরিতে আসে, কিন্তু সামাজিক বাধানিষেধ আর পারিবারিক ঐতিহ্যের কারণে মুখ ফুটে কিছুই বলতে পারে না। তবে তার এই ভুল ধারণা ভেঙেছিল একটা ঝড়ের রাতের পরের দিন।
গত রাতের ঝড়ের প্রচণ্ড তাণ্ডব গাছের সব ফুলকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল এদিক সেদিকে। মাটিতে পড়ে থাকা ফুলগুলো জল কাদায় মাখামাখি হয়ে তাদের দেব প্রদত্ত লাবণ্য হারিয়ে ফেলেছিল। সেই দিন গাছের চারপাশে একটাও ফুল না দেখে পাগলের মতো চারদিকে ছুটে বেরিয়ে লাইব্রেরি মাথায় তুলেছিল মন্দার। তখন অনির্বাণবাবু গত রাতে সযত্নে তুলে রাখা একটা লাল টকটকে মাদার ফুল তার দিকে বাড়িয়ে দিয়েছিলেন। মহাকালের হৃদয়ে পদচিহ্ন স্থাপন করে সেদিনের মতো প্রলয় নৃত্য বন্ধ করেছিলেন মহাকালী। তারপর থেকে প্রায় প্রতিদিনই অনির্বাণবাবু তার জন্য একটি করে তাজা ফুল তুলে রাখতেন। তার বিপুল গ্রন্থভাণ্ডার থেকে গ্রন্থ চয়ন করে দেশ বিদেশের নানা গল্প তার প্রেয়সীকে শোনাতেন। সেই গল্পের কতটা অংশ মন্দারের বোধগম্য হতো তা বলা দুষ্কর, কিন্তু অনির্বাণবাবুর সেই দেওয়া মাদার ফুলগুলোকে হাতে নিয়ে সে এক দৃষ্টে তাকিয়ে থাকতো সেগুলোর দিকে। তারপর গল্প বলা শেষ হলে ফুল হাতে নিয়ে বাড়ি ফিরে যেত সে। মন্দারকে কোনোদিনও কথা বলতে শোনেননি তিনি, কিন্তু সে যে বোবা নয় এই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বপ্নও দেখেছিলেন অনির্বাণবাবু। তার দৃঢ় বিশ্বাস ছিল মন্দারও তাকে পছন্দ করে, কিন্তু মেয়েটির মৌনতা সবকিছুকে কেমন যেন গুলিয়ে দিত। ক্রমে সময় পার হয়, দিন যায়, মাস যায়, বছর যায়। প্রাকৃতিক নিয়মে চুল পাকে অনির্বাণবাবুর। এর মধ্যে বেশ কয়েকবার সাহস করে তিনি জমিদার বাড়ি গিয়েছিলেন মন্দারের পানি প্রার্থনা করার উদ্দেশ্য নিয়ে, কিন্তু পারিজাত সিংহের কেবল একটা বাঁকা চাহনি তার সকল প্রত্যাশায় বাড়ি প্রদান করত। কিন্তু আজ আর কোনো ভয় নেই অনির্বাণবাবুর। সেই নির্ভীকতার কারণ শুধু পারিজাত সিংহের ইহজগতে না থাকাই নয়, এই বৃদ্ধ বয়সে গিয়ে তার আর হারানোর কিছুই নেই। বছর 15 পর পেটে ব্যথা নিয়ে কোনো এক বেসরকারি হাসপাতালের বিছানায় তোড়পে তোড়পে মরাচ্ছে রাজকন্যা উদ্ধার করতে গিয়ে দানবের হাতে প্রাণ দেওয়া তার কাছে অনেক বেশি শ্রেয়। হঠাৎই বাইরের দিক থেকে একটা শব্দ কানে এলো অনির্বাণবাবুর। এক টানা শব্দ হয়ে চলেছে। বাড়ির পেছনে ঝোপগুলোর দিক থেকে শব্দটা আসছে। পাড়াগাঁয়ে রাতের বেলা এই জাতীয় শব্দ খুব একটা আশ্চর্যের নয়। এখানে রাতে শিয়াল বের হয় শিকারের খোঁজে। বোধহয় কোনো এক শিয়াল বা কুকুর ঘোরাঘুরি করছে। তবে শব্দের প্রাবল্য শুনে বোঝা গেল, যাই হোক, তা নিঃসন্দেহে একের বেশি। তখনই একটা মর্মর শব্দ রাতের নিস্তব্ধতাকে নিমেষে ভঙ্গ করল। অনির্বাণবাবু এবার নড়ে চড়ে বসলেন। ছোট টর্চটা হাতে নিয়ে ঘরের বাইরে বেরোলেন তিনি। বাড়ির পেছন দিকটাতে তিনি এসে দেখলেন সেই মাদার গাছের একটা ডাল ভেঙে মাটিতে পড়ে আছে। আশ্চর্য বিষয়, শেয়াল বা কুকুরের তো এই গাছের ডাল ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া পরিবেশও বেশ শান্ত, ঝড় বাদলের নামমাত্র নেই। তাহলে এত মোটা ডাল ভেঙে পড়ল কিভাবে? তবে কি কেউ পাঁচিল বেয়ে দোতলায় উঠবার চেষ্টা করছিল? চোর ছ্যাঁচর নাকি? সর্বনাশ! দোতলার ঘরে লাইব্রেরিতে সবচাইতে বহুমূল্য বইগুলো রাখা হতো তার সময়। যদিও এখনো সেখানে কি আছে তা জানা নেই তার। চটপট ঘরের ভেতর ঢুকে দোতলায় উঠতে লাগলেন অনির্বাণবাবু। লাইব্রেরির দোতলায় 3টে ঘর। সেই 3টে ঘরেই তালা ঝুলছে। তিনি সন্তর্পণে পা টিপে টিপে শেষের ঘরটার দিকে গেলেন। এই ঘরটা বাড়ির পেছনের দিকের, অর্থাৎ মাদার গাছটি যেখানে আছে সেই দিকের ঘর। অনির্বাণবাবু দরজায় কান পাতলেন। না, কোনো শব্দই তো নেই। একটা কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন, যদি চোর ঢোকেও তবে নিশ্চয়ই সে বই চুরি করতে ঢুকবে না। কারণ তিনি যেই বিধিপুর গ্রামকে অন্তত 18 বছর আগে পর্যন্ত চিনতেন, সেই গ্রামে বই চুরি করার মতো দেবমানব তখনও পর্যন্ত বিশেষ জন্মায়নি। পরে অবশ্য কি হয়েছে তা তার জানা নেই।
এ কথা ভেবে খানিক স্বস্তি পেয়ে নিচে নামার জন্য ঘাড় ঘোরাতেই চমকে উঠলেন তিনি। সিঁড়ির মুখে ও কার অবয়ব? তিনি দেখলেন একটা নারী মূর্তি সিঁড়ির মুখে তার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। টর্চের ঘোলাটে আলো গিয়ে সরাসরি পড়েছে তার মাথার উপর। এক রাশ ঘন কালো চুল নেমে এসেছে মেয়েটি প্রায় কোমর পর্যন্ত। তবে এ ভেতরে এলো কি করে? দোতলার ঘরে তো তালা ঝোলানো, ছাদ হয়েও ঘরে ঢোকার কোনো উপায় নেই। এ তো আচ্ছা গেরো। রাজকন্যা উদ্ধার করতে এসে শেষ পর্যন্ত চোর শায়েস্তা করতে হবে, তাও আবার মহিলা চোর। হাতের টর্চটাকে চেপে ধরে মেয়েটির দিকে এগিয়ে গেলেন তিনি। হঠাৎই মেয়েটি সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। অনির্বাণবাবু প্রায় ছুটে গিয়ে সিঁড়ির মুখে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, এই কে রে হতচ্ছাড়ি? কিছুটা এগিয়ে মেয়েটি ঘাড় ঘোরানো মাত্রই অনির্বাণবাবু চমকে উঠলেন। এ যে এ যে মন্দার! না না, কোনো দ্বিমত নেই, এ যে সত্যি সত্যি মন্দার। তবে কি তার আসার খবর পেয়ে মন্দার ছুটে এসেছে তার প্রেমাস্পদের কাছে? সে ধীরে ধীরে নিচে নামতে থাকে। তারপর তাকে বাধা দিতে গিয়ে তার বাঁ পাটা বেকায়দায় সিঁড়ি ফসকে মাটিতে পড়ে, আর তারপরেই হুড়মুড় করে সিঁড়ি থেকে নিচে পড়ে যান তিনি। তার মাথাটা গিয়ে ধাক্কা খায় রেলিংয়ের নিচের অংশে। জ্ঞান হারান অনির্বাণবাবু। অতি কষ্টে চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলেন অনির্বাণবাবু। সকালের ঝলমলে রোদ জানলার গরাদ ফুঁড়ে ঘরে ঢোকবার চেষ্টা করছে। চোখ মেলে তিনি দেখলেন তার পায়ের কাছে বসে রতন কবিরাজের ছেলে হারু তার বাঁ পায়ে ক্রেপ ব্যান্ডেজ করছে। উঠে বসার চেষ্টা করতেই মাথার অসহ্য যন্ত্রণায় তিনি আবার বিছানায় মিশে গেলেন। পঞ্চু পাশের ঘর থেকে ছুটে এসে বলল, আহা, কি করছেন বই কাকা? আস্তে 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 উঠুন, আস্তে, হ্যাঁ আস্তে উঠুন। কি কাণ্ড বলুন দেখি! মা সকালে গরম গরম লুচি আর কুমড়ো ছক্কা বানিয়ে পাঠিয়ে বলল, যা বই কাকারে দিয়ে আয়। আমি এসে দেখি সদর দরজা ভেজানো। কাল রাতে দরজা দিতে ভুলে গেছিলেন? আর থাকবে সেসব কথা। আমি এসে তো দরজা খোলা, আপনি সামনের ঘরে নেই। পেছনের ঘরের দিকে যেতে গিয়ে দেখি আপনি সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন। মাথাটা অনেকখানি কেটে গিয়ে রক্ত পড়েছে। আমি আর দেরি না করে চটপট হাড়ু ডাক্তারকে ডেকে নিয়ে আনলুম। আপনার বাঁ পাটা তো মচকে গেছে, কি ভাগ্যি ভাঙেনি। তা কি করে হলো এসব কাকা? অনির্বাণবাবু পঞ্চুর সাহায্যে ধীরে ধীরে উঠে বসলেন। হাড়ু ডাক্তার দুটো বড়ি দিয়ে বিদায় হলে তিনি পঞ্চুকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে পঞ্চু, আহ, জমিদার বাড়ির কি খবর রে? কি আর খবর হবে কাকা, কালের স্রোতে সবই ভেসে গেছে। জমিদার বাবু মারা যাওয়ার পরেই তো বাড়িটার কি যেন হয়ে গেল। সিংহমশাইয়ের ছোট ছেলেটা তো একেবারে গোল্লায় গেছে। সকালের আচমন থেকে শুরু করে রাতে মুখ ধোয়া পর্যন্ত ওই সবটাই চলে মদ দিয়ে। অমন সুন্দর বউটাকে দিন রাত বাটাম পেটা করেন জানেন। আর মন্দার দিদির যাও বা একটা ভালো বিয়ে হলো, তাও দিন তিনেক কাটলো না, বাপের বাড়ি আবার ফিরে এলো। মেয়ের এমন সিদ্ধান্ত সিংহমশাই মেনে নিতে পারেননি। কিছুদিনের মধ্যেই তিনি সজ্ঞযাত্রা করলেন। ব্যাস, ছোট সিংহের পোয়া বাড়ো, আর যাবতীয় দায়িত্ব এসে পড়ল বড় দাদা বাবুর ওপর। এর মধ্যে হঠাৎই একদিন মন্দা দিদিমণি মোমরে মারা গেল। হারু ডাক্তার পরে এসে জানিয়েছিল যে খাবারে সক্রিয়ায় সে মারা গেছে। তবে গায়ের অনেকে বলে আত্মহত্যা। ব্যাস, আর কি, প্রাসাদ কমে ভাগার হয়ে উঠল। অনির্বাণবাবুর মাথা ঘুরছিল। মনে হচ্ছিল আবার বুঝি তিনি জ্ঞান হারাবেন। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, এই তুই যা, এখন আমি একটু ঘুমোবো। এই খাবার দিতে আসার দরকার নেই, যা এনেছিস আমার দুবেলা চলে যাবে এতেই। ব্যাগে কিছু শুকনো খাবার আছে,
দরজাটা ভেজিয়ে দিয়ে যাবি, আমি পরে বন্ধ করে দেব। পঞ্চু বিনা বাক্য ব্যয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এসব কি হচ্ছে তার সাথে? মন্দার আর বেঁচে নেই? তবে সে কাল রাতে কাকে দেখল? এতটা ভুল একটা মানুষের হয় কি করে? হ্যাঁ, যদিও সে এখনো 60, তবুও তার মন্দারকে সে ভুল করবে? যে মানুষটার ছবি সে তার মনে অনুভূতির রং তুলি দিয়ে এঁকে রেখেছে, তা এত সহজে ফিকে হয়ে গেল কি করে? তবে কি পুরোটাই তার হ্যালোসিনেশন? এর প্রমাণ মিলবে আজ রাতেই। আজ সারা রাত তিনি জেগে থাকবেন মন্দারের জন্য। দেখা যাক মন্দার সত্যিই কি তার কল্পনা নাকি বাস্তব। না, ওষুধ খেলে কিছুতেই চলবে না। পেইন কিলার খেলেই চোখের পাতা আর বাধা মানবে না। রাত তখন প্রায় 11টা। বাইরে শিয়াল ডাকছে। টেবিলে পড়ে আছে পঞ্চুর বেড়ে যাওয়া লুচি আর কুমড়োর ছক্কা। বড় বড় মাছি সেটা চারধারে বন বন করছে। সারা দিন ধরে কিছুই মুখে তোলেনি অনির্বাণবাবু। শুধু একজনের প্রতীক্ষায় অপলক দৃষ্টে কড়িকাঠের দিকে তাকিয়েছিলেন। কিন্তু জঠর জ্বালা তো বড় জ্বালা। পাশের টেবিলে রাখা খাবারের দিকে তাকিয়ে তার গা গুলিয়ে উঠল। তারপর এক ধাক্কায় তিনি প্লেটটাকে ঠেলে ফেলে দিলেন। তারপর অতি কষ্ট করে ব্যাগের ভেতর থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে সেখান থেকে বিস্কুট খেতে শুরু করলেন তিনি। মাথা তার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। পায়েও বেশ কিছুটা ব্যথা অনুভব করছেন তিনি। কিন্তু ওষুধ খাওয়া যাবে না কিছুতেই। সারা ঘর অন্ধকার। বাইরে থেকে চাঁদের মৃদু আলো ঘরটাকে পথ দেখাচ্ছে। যদিও অনেকটা সময় অন্ধকারে থেকে তার চোখ সয়ে গেছে, তবুও ল্যাংচাতে ল্যাংচাতে তিনি উঠে লণ্ঠনটা জ্বালালেন। আর দেশলাইয়ের আলোয় তিনি দেখলেন তার ঠিক 2-3 হাত তফাতে দাঁড়িয়ে আছে মন্দার। তার পরনে একটি লাল শাড়ি। কি সুন্দর দেখাচ্ছে আজ তাকে। এই 18 বছরে তার লাবণ্য বুঝি আরো বহু গুণ বেড়ে গেছে। মন্দার, মন্দার তুমি এসেছো মন্দার, মন্দার, হা হা মন্দার, আমি আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য। কতগুলো দিন শুধু এটা ভেবে কাটিয়েছি যে তুমি কেমন আছো, কিভাবে আছো। ওই শালা পঞ্চু কি সব ভুলভাল বকে গেল। বেটা 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 বলে নাকি তুমি আর নেই। এ- এই তো এই তো এই এই তো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি 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 নিজের চোখে বিশ্বাস করতে পারছি না মন্দার। সত্যি কি তুমি, নাকি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? কাছে এসো মন্দার, কাছে এসো। আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো। তোমার হাতের একটা সামান্য স্পর্শের জন্য কতগুলো বছর আমি অপেক্ষা করেছি তুমি জানো মন্দার। মন্দার তার বাঁ হাতটা তুলে ঘরের বাইরের দিকে ইশারা করল। সেদিকে তাকিয়ে অনির্বাণবাবু কিছু দেখতে পেলেন না। ফিরে তাকাতেই মন্দার আর সেখানে নেই। কি আশ্চর্য! এক্ষুনি তো এখানে ছিল। কোথায় গেল এর মধ্যে? অনির্বাণবাবু তার নাম ধরে ডাকতে থাকলেন। মন্দার তুমি কোথায়, কোথায় তুমি? চোট লাগা পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে লেংচে লেংচে পেছনের ঘরের দিকে যেতে গিয়েই তিনি দেখলেন মন্দার দাঁড়িয়ে আছে সিঁড়ির মুখে। সে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। অনির্বাণবাবুও তার নাম উচ্চারণ করতে করতে পিছু নিলেন। মন্দার, দোতলা সিঁড়ি পার করে মন্দার চলল ছাদের উদ্দেশ্যে। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। অন্যদিকে কোনো সম্বল ছাড়াই মচকানো পা নিয়ে অনির্বাণবাবু ভেঙে চলছেন একটার পর একটা সিঁড়ি। আহ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! কিন্তু কিন্তু থামলে চলবে না। থেমে গেলে তার চিরকাঙ্ক্ষিত মানুষটাকে সে হারিয়ে ফেলবে চিরদিনের মতো। থামলে কিছুতেই চলবে না, কিছুতেই না। ক্রমে মন্দার ছাদে এসে দাঁড়ালো। অনির্বাণবাবুও তার খোঁড়া পা নিয়ে ছাদে এসে দাঁড়িয়েছেন। মন্দার তখন তার বাঁ হাতটা তুলে একদিকে ইশারা করলো। অনির্বাণবাবু খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেলেন সেই দিকে।
সেই মাদার গাছের দিকটা। ছাদের ঠিক নিচে একটা প্রান্ত পর্যন্ত বেড়ে উঠেছে সেই মাদার গাছটা, আর গাছটার ঠিক সামনের ডালে ফুটে আছে একটা তাজা রক্তের মতো জল জল করা মাদার ফুল। মন্দারের আঙুল ওই ফুলটার দিকেই। দীর্ঘ 18 বছর পরও মেয়েটি তার অভ্যেস বদলে ফেলেনি। প্রেমাস্পদের কাছে ফিরে এসে তাকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দিতে চায় সে। কি ফুল? ফুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ফুল ফুল, ওই ফুলটাই আমি তোমাকে এনে দেবো, আমি এনে দেবো। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে চুপটি করে দাঁড়াও। আমি আমি ফুলটা তুলে এনে নিজের হাতে সেটা তোমার খোপায় পরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, চুপটি করে দাঁড়াও এখানে। এগিয়ে চললেন অনির্বাণ বাবু। ফুলটা ফুটে আছে ছাদের এই প্রান্ত থেকে বেশ কিছুটা তফাতে। যদি হাতের কাছে একটা আঁশকি বা ওই জাতীয় কিছু থাকতো তবে ব্যাপারটা খানিক সহজ হতো, কিন্তু না, সময়ের বড় অভাব। দেরি করলে যদি মন্দার রাগ করে আবার ফিরে যায়, না 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 না, তাকে পারতেই হবে, তাকে পারতেই হবে। আজ এই ফুল তো অনির্বাণ বাবুর কাছে শুধু ফুল নয়, এ যে সোনার কাঠি, যার ছোঁয়া পেলে রাজকন্যা আবার তার কাছে ফিরে আসবে। উত্তর কলকাতার বারান্দাটা দুজনের জন্য অপেক্ষা করছে। কত কথা এখনো বলা বাকি, কতটা আলাপ এখনো সারা বাকি। শুধু দূরত্ব, কয়েকটা মিটারের দূরত্ব। আর একটু চেষ্টা করলেই পাওয়া যাবে। উফ উফ, কি অসহ্য যন্ত্রণা! মনে হচ্ছে পাটা এবার খুলে মাটিতে পড়ে যাবে, কিন্তু না, হাল ছাড়লে চলবে না। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে ছাদের পাড় থেকে মাদার ফুলটাকে খামচে ধরেন অনির্বাণ বাবু। আর তখনই হুড়মুড়িয়ে টাল সামলাতে না পেরে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। হাতের মুষ্টিতে আগলে রাখা মাদার ফুলটার সাথে গাছের গোড়ার মাটির রংটা মিলেমিশে এক হয়ে গেল। বিধিপুর নদিয়া জেলার এক অখ্যাত গ্রাম। বসন্তকালে তো বটেই, গ্রামের এই অংশটাতে বছরের প্রায় বেশিরভাগ সময়ই প্রচুর মাদার ফুল জন্মায়। এমনই একটি মাদার গাছ সংলগ্ন অঞ্চলে ছিল বিধিপুর লাইব্রেরিটি। সেই গাছের নিচে এক জনৈক ভদ্রলোক বসে আছেন হাতে একটি বই নিয়ে। তার ঠিক পাশে একটি জ্বলন্ত মাদার ফুল হাতে নিয়ে বসে আছেন একজন মাঝবয়সী মহিলা। জনৈক ব্যক্তিটি মহিলাটিকে উদ্দেশ্য করে বলছেন, তবু জানি মনে, যখনই ফিরিব পুনঃ তব নিকেতনে, তখনই দুখানি বাহু ধরিবে আমায়, বাজিবে মঙ্গল শঙ্খ স্নেহের ছায়ায়। দুঃখে সুখে ভয় ভরা প্রেমের সংসারে, তব গেহে তব পুত্র কন্যার মাঝারে, আমারে লইবে চির পরিচিত সম। তারপর দিন হতে শিয়রেতে মম, সারাক্ষণ জাগি রবে কম্পমান প্রাণে, শঙ্কিত অন্তরে ঊর্ধ্বে দেবতার পানে, মেলিয়া করুণ দৃষ্টি নিশ্চিন্ত সদাই, যাহারে পেয়েছি তারে কখনো হারাই। ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা। শুনছিলেন আমার গল্প বলা কাজ অরিজিনালসের চতুর্থ নিবেদন মন্দার। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আপনাদের সহযোগিতা পেলে এমন আরও নতুন নতুন গল্প লিখব। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।